রবীন্দ্রনাথ, powered by AKT Ghee, co-sponsored by আবরণ। নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের পথ চলাতেও আমি জানি আপনারা সামিল হবেন, যারা নিয়মিত আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকেন। আমাদের চেষ্টা থাকে প্রত্যেক দিন রবীন্দ্রনাথের সম্বন্ধে এবং রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তার পারিপার্শ্বিকতা সম্পর্কে একটু একটু করে জানা। আর সেখানে আরও প্রাপ্তির ভাণ্ডারটা পূর্ণ হয় যখন অধ্যাপক মানুষেরা আসেন এই অনুষ্ঠানে। একদম আমার ডান দিকে রয়েছেন সুরজিৎ রায়, বিশ্বভারতীর অধ্যাপক এবং একদম সঙ্গীত বিভাগের, তাই তো? তো আমরা আজকে সুরজিতের গান তো শুনবই, সঙ্গে আজকে অন্তরা রয়েছেন, অন্তরা দাস। অন্তরা কবিতা, সুরজিতের গান, তার সঙ্গে আপনাদের টেলিফোনে আমরা আজকে একেবারে সেজে উঠব। তো শুরুতে অবশ্যই গান দিয়ে শুরু হবে। আর সুরজিতের গান শোনার আরেকটা নেশা হচ্ছে, একই সঙ্গে এসরাজটা বাজাতে বাজাতে সুরজিৎ গান করে। এসরাজ, হারমোনিয়াম উভয়ই ও কিন্তু ভীষণ সাবলীল। আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিৎ রয়েছেন কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইয়েরা। তো শুরু করব সুরজিতের গানের হাত ধরে। আমি একদম আপনাদের বলে দিই, আমরা এই সিকোয়েন্সে যাব, সুরজিতের গান হবে, তারপরেই অন্তরার কবিতা হবে, আমি কিচ্ছু বলবো না, তারপরেই আবার আমি কিছু কথা বলে আবার যাব। আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ও আইনস্টাইন। কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না, ডাক দিয়েছ কোন সকালে। উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে, ফিরি আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না, তুমি ডাক দিয়েছ কোন
সকালে কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক দিয়েছ কোন সকালে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এই সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না না চুনি, না আলো না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে। হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পদ্মতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। সেদিন বিরাট বিশ্বভুবনের দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। আজকের বিষয়ের একদম প্রেক্ষিতে এই কবিতাটি ভীষণ প্রাসঙ্গিক। আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ও আইনস্টাইন। দুই ভিন্ন মেরুর মানুষ। একজন সম্পূর্ণ সংস্কৃতি জগতের সাহিত্য তার নেশা এবং পেশা, আর একজনের অঙ্ক পদার্থবিদ্যা। দুটো দিক দিয়ে দেখতে গেলে দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন, একদম বাস্তব আর একদম কাব্যচ্যুত। কিন্তু দুজনের কোথাও যেন একটা সুতোর টান, সেটা হচ্ছে সঙ্গীত। আইনস্টাইন সঙ্গীত ভালোবাসতেন, রবীন্দ্রনাথ সঙ্গীতের জগতে এক ধ্রুবতারা যাকে বলে। তো যখন তাদের দুজনের দেখা হলো 1930 সালের জুলাই মাসে, তাদের একটা কথোপকথন হয়েছিল এবং সেটি তোমার আইনস্টাইনের সৎ মেয়ের যিনি স্বামী ছিলেন ম্যারিয়ানফ, তিনি ওটাকে রেকর্ড করেছিলেন এবং আর একজন সঙ্গে কেউ ছিলেন।
তিনি রেকর্ড করেছিলেন। পরবর্তীতে সেই রেকর্ডিংটা তারা বার করেন তখনকার দিনে। সেখান থেকে আমরা খানিকটা ঐতিহাসিক কথোপকথন বলে আমরা পাই। এর আগেও আমি অনুষ্ঠান করেছি সেই কথোপকথন, আজকেও সম্ভব হলে সেই কথোপকথন আমি আলোচনা করবো। আসলে দুজনের মধ্যে ভাবনার কথা ছিল, একজন বিজ্ঞানী মানুষ, তিনি যা আবিষ্কার হচ্ছে সেটাকেই সত্য বলে মনে করছেন, আর রবীন্দ্রনাথ দার্শনিক মানুষ, যেটা আবিষ্কার হয়নি, যেটা বিজ্ঞান হবে পরবর্তী দিনে, তিনি সেটাকে সত্য বলে মনে করছেন। এই যে কথাটি, আমার এই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, যতক্ষণ আমি গোলাপের দিকে তাকিয়ে বলবো সে সুন্দর, সে তো গোলাপ নয়। আমাকেই বলতে হবে এটা গোলাপ, এটা পদ্ম, এটা জবা, এটা টগর। আমি বলবো এই আমি, আমার মধ্যে যে পরমাত্মা রয়েছে, সেই আমার মধ্যে এক পরমাত্মা রয়েছে, জগতে এক পরমাত্মা রয়েছে। এই দুয়ের মিলনেই কিন্তু শিব তৈরি হচ্ছে, নইলে আমরা সবাই সব। সেই ঘুরে ফিরে আমরা গীতাতেই কিন্তু চলে আসব। যে মানুষের ঈশ্বরে বিশ্বাস নেই, যে মানুষ মানে নিজের সবসময় অন্যকে সন্দেহ করে, সে জীবনে কোনোদিন সুখী হতে পারে না। তাই সবার আগে পরমাত্মার উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমার ভেতরকার আমিটাকে তৈরি করা। রবীন্দ্রনাথ এই কথাটাকেই এস্টাবলিশ করে গেছেন তার সমস্ত রচনাতে। চলে যাই সুরজিতের গানে। আইনস্টাইনের সাথে সাক্ষাৎ হওয়ার পর একটা জিনিস রবীন্দ্রনাথ তুমিও বললে, যেটা যে এই যে বাস্তবতা আমাদের জীবনের, সেখান থেকে কিন্তু একটা বিশ্বপ্রেম, মানবতা, এর ছবি বারবার এর পরবর্তী লেখাগুলোয় রবীন্দ্রনাথের ধরা পড়েছে। সেই যে কবিতাটা আমাদের ভীষণ প্রিয় একটা কবিতার এই সময় দাঁড়িয়ে প্রশ্ন, সেই কবিতাটা একটুখানি শোনাই। বহুদিন বলি না, কিন্তু আজকে খুব বলতে ইচ্ছে করছে, এমন একটা বিষয়, আর ওই সময় লেখা রবীন্দ্রনাথের। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল
ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নৃভিতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনেরও তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এবারে আমরা যেহেতু বিরতির প্রায় মুখোমুখি, আমরা সুরজিতের গান শুনে নেবো একদম। আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে। তোমার ভবন তলে হেরি প্রদীপ জলে, তোমার ভবন তলে হেরি প্রদীপ জলে। দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়ো হাতে নাহি নাহি নিদ্রা আখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে। ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুৎ ঘাতে। ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুৎ ঘাতে। দ্বার খোলো হে দ্বার খোলো, দ্বার খোলো হে দ্বার খোলো। প্রভু করো দয়া দেহ দেখা, দুঃখ রাতে নাহি নাহি নিদ্রা আখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে। তোমার ভবন তলে হেরি প্রদীপ জলে, তোমার ভবন তলে হেরি প্রদীপ জলে। দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়ো হাতে নাহি নাহি নিদ্রা আখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে। ভীষণ সুন্দর একটা সকাল শুরু হয়েছে আমাদের। রবীন্দ্রনাথ ও আইনস্টাইন নিয়ে আমাদের পথ চলা, কিন্তু ওই যে আজকে দুজন এমন মানুষ রয়েছেন, কতটা কথা বলবো আর কতটা গান কবিতা শুনবো সেটাই আমি ভাবছি।
আমার কথা বলার জায়গা খুব বেশি নেই, গান কবিতাই আজকে আমরা ভরে থাকবো। তো সুরজিৎ রায় এবং অন্তরা দাস রয়েছেন। আর ডক্টর সুরজিৎ রায় মানেই তো গান, এবং তার সঙ্গে অসাধারণ এস্ট্রাজও আমরা শুনলাম। এবার হারমোনিয়ামে, তাই তো? যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী। তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তিনি যেমনি বাজান ভেরি মোদের, তেমনি নাচের ভঙ্গি। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী। জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলা রঙ্গী। এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলা রঙ্গী। ওরে ডাকেন তিনি যবে, তার জলদ মন্ত্র রবে। ওরে ডাকেন তিনি যবে, তার জলদ মন্ত্র রবে। ছুটি পথের কাটা পায়ে দোলে, সাগর গিরি লঙ্ঘি। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী। আর একটা কবিতা যেটা শোনাবো সেটা একেবারে বাস্তবকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের। দেখো, আমরা অনেক সময় আবেগের বশে চলি, কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হয়। সেরকমই একটা বোঝাপড়া কবিতা, যেটা আমার মনে হয় আমিও যে কোনো কষ্ট পেলে, দুঃখ পেলে এই কবিতাটা পড়ি, মনটা না অনেক ভালো হয়ে যায়। একটা টেলিফোন নিয়ে তোমার কবিতা। আচ্ছা আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যালো, আপনি কি আছেন আমাদের সঙ্গে? নইলে আমরা কবিতাতে চলে যাই। আমি পুরুলিয়া থেকে বলছি, এক্স হেডমাস্টার অক্টোজেনারিয়ান এজ। অডিওটা বাড়বে, বক্সের অডিও ভীষণ কম। নমস্কার। বক্সের অডিওটা একটু বাড়াতে হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার নেবেন সঞ্চালিকা, সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার এবং চ্যানেলের অন্যান্য যন্ত্রাংশ সঙ্গীতে যারা যুক্ত আছেন তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং বিনম্র ভক্তি জানাচ্ছি। আপনার নাম কি? আজকের বিষয়টা এত সুন্দর বিষয়, একটা সিটিভিএন চ্যানেল যে নির্বাচন করেছে, এর জন্য সমগ্র চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনার নাম কি? কোথা থেকে ফোন করলেন? পুরুলিয়া। উনি শুনতে পাচ্ছেন না মনে হয় আমাদের কথা। এবং আমার হ্যাঁ, টিভিতে শুনছেন। পুরুলিয়া। আচ্ছা, বলুন, আপনার কোনো গানের অনুরোধ আছে?
আমার একটি বিষয়ে একটু অনুরোধ ছিল, যদি দয়া করে অনুমতি দেন তাহলে আমি বলি। আমার গানের অনুরোধ নেই, আপনি বলুন, আপনার বক্তব্য আপনি রাখতেই পারেন। রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা এবং রবীন্দ্রনাথ আইনস্টাইন এই সম্পর্কে বিষয়ে তার কাছে আমার অনুরোধ যে আবৃত্তিকার যেন ভাবাবেগকে একটু সংযত রাখেন। এখানে একটা বিষয়টা এত সাংঘাতিক বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমাদের মতো বয়স্ক লোক। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা নিয়ে আমরা অনুষ্ঠান করেছি এবং সম্ভবত আমাদের সঙ্গে তানিয়াদি ছিলেন, ডক্টর তানিয়া বসু এবং তানিয়া দাস এবং দেবমাল্য। আমরা একসাথে অনুষ্ঠান করেছিলাম রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা নিয়ে এবং এত সুন্দর আলোচনা করেছিলেন তানিয়াদি, মানে সেটা না আমাদের কানে বাজে। রবীন্দ্রনাথের গানের মধ্যে বিজ্ঞান কোথায় রয়েছে, মানে তাই তো, এটা নিয়ে আলোচনা করেছে এবং মাঝে মাঝে সেই অনুষ্ঠানটা আমাদের রিপিট টেলিকাস্টে আমরা সেটাকে চালাইও। ওই অনুষ্ঠানটা আপনাকে অনেক সমৃদ্ধ করবে। আমরা আসবো আজকে কথোপকথনে, রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের কথোপকথনে, কিন্তু এমন সুন্দর একটা সকাল এদের হাত ধরে পাচ্ছি, কথাতে যেতে ইচ্ছে করছে না। চলো যে তোমার কবিতায়। আচ্ছা, একটু আবেগকে সত্যি সরিয়ে রেখে বাস্তবকেই নিয়ে আসছি, বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ শিখি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া। মনের সঙ্গে এক রকমই করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কি কঠিন কথাটা কি সহজভাবে বললেন। সত্যি তো আমরা বেঁচে থাকতে না অনেক সময় বিরক্তি হয়ে বলে দূর বাবা এর থেকে মরে যাওয়াই ভালো, কিন্তু যখন সত্যি সত্যি মৃত্যু আসে আমরা কেউ মরতে চাই না। রবীন্দ্রনাথকে সহজ করে বলে গেলেন যে বাঁচার থেকে মরাই ভালো আমরা বলি ঠিকই, কিন্তু যখন মরণ আসে
তখন সেটাকে আর গ্রহণ করতে পারি না। একদম আগের না। গানটা আমি গাইলাম না, ওই যে সকল কাজে জিনিস সকল কাজে কাছি, ওই যে সঞ্চারীর অংশটাতে আছে, এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারই মেলায়। বলছেন খুব সহজ করে বলছেন কথাটা না। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ মৃত্যুকে সত্য বলে জানে তার কাছে মৃত্যুটা কঠিন নয়, কিন্তু যার মধ্যে মোহ থেকে যায় তার কাছে মৃত্যু কঠিন। একদম। আমি না গীতাটা ইদানিংকালে আগে না মাঝখানে আমি কথামৃত আর গীতবিতানকে মিলিয়েছি, এখন আমি গীতার সাথে গীতবিতানকে মেলাচ্ছি। মানে যা যা শ্রীকৃষ্ণের কথা বক্তব্যে আছে, রবীন্দ্রনাথ তো সেটা নিশ্চয়ই সেটা বহু অনুবাদ করেননি, অথচ কনসেপ্ট কোথাও যেন সেই একই। আমি জানি না বাইবেলও যদি পড়ি হয়তো দেখবো সেই একই কনসেপ্ট, কোরআন পড়লেও দেখবো হয়তো সেই একই কনসেপ্ট। সুতরাং ধর্ম কী বলতো, ধর্ম হচ্ছে আমাকে তৈরি করে, আমার ভেতরের মনুষ্যত্ববোধ, আমার মধ্যেকার পশুত্বকে নিবৃত করে মনুষ্যত্ববোধকে জাগ্রত করে, সঠিক ধর্ম আচরণ। কিন্তু বেঠিক ধর্ম আচরণেই আমরা এখন বড্ড বেশি গা ভাসি, যে আড়ম্বর প্রবণ ধর্মের একটা মধ্যে আমরা রয়েছি। যাই হোক, আমি একটু নিয়ে পাঠ করি এবারে। আইনস্টাইনের বাসভবন বার্লিনের উপশহরে তাদের দেখা হয়েছিল। তাদের মধ্যে সংযোগ স্থাপন করে দিয়েছিলেন দুজনের অভিন্ন হৃদয়ের বন্ধু ডাক্তার মেন্ডেল। পরে আইনস্টাইন ফিরতি সফরে মেন্ডেলের বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে আবার দেখাও করতেও এসেছিলেন। এই দুই সাক্ষাৎকারের কথোপকথন রেকর্ড করা হয় এবং সেই রেকর্ডটি করেছিলেন আইনস্টাইনের সৎ মেয়ের স্বামী ম্যান্ডেলিন এবং তার সঙ্গে ছিলেন অমিয়া চক্রবর্তী। আইনস্টাইনের সাথে কবির প্রথম সাক্ষাৎ হয় 1926 সালে। এই সাক্ষাৎ সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছিলেন, প্রথম মহাযুদ্ধের পর জার্মানিতে গিয়ে আইনস্টাইনের সঙ্গে আমার দেখা। মনে পড়ে আমাদের আধুনিক জীবনযাত্রার মান উন্নয়নে আধুনিক যন্ত্রশিল্পের উপযোগিতা সম্পর্কে আমাদের আলাপ হয়েছিল। তখন 1926 সাল আমি বলেছিলাম, আর আজও আমি বিশ্বাস করি, যন্ত্রবিদ্যার এই উন্নতি আসলে আমাদের শারীরিক কল্যাণ বিধানের অনুকূল। বিশেষত এই উন্নতির প্রতিরোধ যখন অসম্ভব, তখন প্রয়োজনের তাগাদায় মানুষের বিদ্যা বুদ্ধি জীবনে যে সুবিধার সৃষ্টি করেছে তার সুচিন্তিত সদ্ব্যবহার করাই তো আমাদের কর্তব্য। সভ্যতার যে স্তরে মানুষ আজ উন্নীত, তাতে যেমন আঙুলে জমি আঁচড়ে চাষ করার কথা ভাবা যায় না, তেমনি হস্তপদ জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় যেখানে পরাজিত, আমাদের বুদ্ধিবৃত্তি যন্ত্র সৃজন করে আমাদের অক্ষমতা ঘুচিয়ে চলেছে। আইনস্টাইন আর আমার মধ্যে এ বিষয়ে সম্পূর্ণ মতের মিল হলো যে নূতন নূতন যন্ত্র আবিষ্কারের সাহায্যে প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার থেকে আমরা আমাদের জীবনযাত্রার সম্পদ আহরণ করতে পারি। এটা দুজনের এক জায়গায় মতের মিল হলো। তো একটা টেলিফোন নিয়ে এবার আমরা আবার গানে যাব। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? শুভ্রা দাস। কোথা থেকে বলছেন শুভ্রা? আমি শুভ্রা দাস, আমি বলছি কসবা থেকে। বলুন বলুন। আপনাদের সিটিভিএন এর প্রোগ্রাম প্রতিদিন সকালেই দেখি, খুব ভালো লাগে। তনুশ্রীর সঞ্চালনা অসম্ভব ভালো। ধন্যবাদ, বলুন। আজকে আইনস্টাইন এবং রবীন্দ্রনাথকে নিয়ে হচ্ছে, এটার কবিতা এবং গানের মধ্যে ভীষণ ভালো লাগছে এবং আরো বিস্তারিত জানবো। তনুশ্রীর যে এত ভালো ডেপথ আছে, সুন্দর করে বলার মধ্যে একটা ভীষণ আনন্দ পাই। আর কবিতা আজকে খুব ভালো লাগছে, গানও ততোধিক ভালো লাগছে। সঙ্গে আছি, একদম শুভ্রা, সঙ্গে থাকুন। এবার একটু গানে যাওয়ারই পালা আমাদের। রূপ সাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। রূপ সাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। ঘাটে ঘাটে
সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। যে গান বানে যায় না শোনা সে গান যে থায় নিত্য বাজে প্রাণের বিনা নিয়ে যাব সেই অতলের সভা মাঝে যে গান কানে যায় না শোনা সে গান যে থায় নিত্য বাজে প্রাণের বিনা নিয়ে যাব সেই অতলের সভা মাঝে চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে নীরব যিনি তাহার পায়ে নীরব বিনা দিব ধরি রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরি রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। রবি ঠাকুর খেয়া কাব্য প্রত্যেকটাই ভীষণ নিবেদনের কবিতা লিখেছেন। সেরকমই একটা কবিতা শোনাই শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবলি বেঁধে লব আজ। পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘুমটা খসাই বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মোর হার ছেঁড়া মণি
কুড়ায়, রথের চাকায় গেছে সে গুড়ায়, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেন কারে জানি না সে কেউ, ধুলাই রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর, ঘরের সম্মুখ পথে মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া, রহিব বলো কি মতে। আমার বড্ড পছন্দের কবিতা এই শুভক্ষণ, ভীষণ ভালো লাগার কবিতা। এবার আমি একটু এই কথোপকথনটায় আসি। 1931 সালের জানুয়ারিতে মডার্ন রিভিউ সংখ্যার সৌজন্যে এটির প্রতিলিপি করা হয়েছিল। রবীন্দ্রনাথ বলছেন, তুমি ব্যস্ত ছিলে গণিতের খোঁজে, দুটি প্রাচীন সত্তা, সময় এবং স্থান, আর আমি এই দেশে মানুষের চিরন্তন জগৎ, বাস্তবতার মহাবিশ্ব সম্পর্কে বক্তৃতা দিচ্ছিলাম। আইনস্টাইন প্রশ্ন করলেন, তুমি কি পৃথিবী থেকে বিচ্ছিন্ন ঐশ্বরিক সত্তায় বিশ্বাস করো? রবীন্দ্রনাথ উত্তর দিলেন, বিচ্ছিন্ন নয়, মানুষের অসীম ব্যক্তিত্ব মহাবিশ্বকে উপলব্ধি করে। এমন কিছু হতে পারে না যা মানুষের ব্যক্তিত্ব দ্বারা আত্মস্থ করা যায় না, এবং এটি প্রমাণ করে যে মহাবিশ্বের সত্যই মানবিক সত্য। আইনস্টাইন বললেন, মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে দুটি ভিন্ন ধারণা রয়েছে, বিশ্ব মানবতার উপর নির্ভরশীল একটি ঐক্য হিসেবে এবং বিশ্ব মানবিক কারণ থেকে স্বাধীন একটি বাস্তবতা হিসেবে। রবীন্দ্রনাথ বললেন, যখন আমাদের মহাবিশ্ব মানুষের সাথে অর্থাৎ চিরন্তন সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন আমরা এটিকে সত্য হিসেবে জানি, আমরা এটিকে সৌন্দর্য হিসেবে অনুভব করি। আইনস্টাইন বললেন, এটি মহাবিশ্ব সম্পর্কে সম্পূর্ণরূপে মানুষের ধারণা। রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিলেন, পৃথিবী একটি মানবিক জগৎ, এর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও বৈজ্ঞানিক মানুষের মতো, অতএব আমাদের ছাড়া এই জগৎ অস্তিত্বহীন। এটি একটি আপেক্ষিক জগৎ, যা তার বাস্তবতার জন্য আমাদের চেতনার উপর নির্ভর করে। যুক্তি এবং উপভোগের কিছু মানদণ্ড রয়েছে যা এটিকে সত্য করে দেয়। বিষয়টা তো অনেকটা বড়, আমি যতটা সম্ভব সংক্ষেপে বললাম। এবার একটু গানে যাব। এবার একটু বর্ষাতে যাই, এখন তো বৃষ্টি পড়ছে। একদম একদম। বাদল দিনের প্রথম কদম পড়েছ দান, বাদল দিনের প্রথম কদম পড়েছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়া অন্ধকারে রেখেছি ঢেকে তারে, মেঘের ছায়া অন্ধকারে রেখেছি ঢেকে তারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম
ফুলের ডাল আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমারও ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী। বহি তব সম্মান বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। এই গানটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই আর একটা সেই আজি হতে শতবর্ষ পরেতে যেরকম কনফিডেন্স, এই গানটাও ঠিক সেরকম যে একদম। ফুলটা ঝরে যাবে কিন্তু আমার গান থেকে যাবে এবং প্রত্যেকটা শ্রাবণে তোমাকে এই গান গাইতেই হবে। এটাকে কনফিডেন্স বলে। একদম। সুরজিৎ রায় রয়েছেন, ডাক্তার সুরজিৎ রায় এবং অন্তরা দাস, তো ওদের হাতেই এখন সময়। চলো এবার সুরজিতের গান হোক। আরেকটা বর্ষার পূব হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি। পূব হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি। পূব হাওয়াতে দেয় দোলা হৃদয় নদীর কুলে কুলে জাগে লহরী মরি মরি। পূব হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি। পূব হাওয়াতে দেয় দোলা। পথ চেতাই একলা ঘাটে বিনা কাজে সময় কাটে। পথ চেতাই একলা ঘাটে বিনা কাজে সময় কাটে। পাল তুলে ওই আসে তোমার সুরেরই তরি মরি মরি। পূব হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি। পূব হাওয়াতে দেয় দোলা। ব্যথা আমার ভুল মানে না, বাধা
জানে না, জাগা জানে না। মিলবে যে আজ অকুল পানে তোমার গানে আমার গানে, মিলবে যে আজ অকুল পানে তোমার গানে আমার গানে, ভেসে যাবে রসের বাণী আজ বিভাবরী। মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। বর্ষার গান শুনে না, আর আমাদের আকাঙ্ক্ষিত বৃষ্টি যখন আসে মনে হয় আমিও একটা বর্ষার কবিতা শোনাই। সেই আমাদের ভীষণ ভালো লাগা কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারিতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখি যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখি যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এই কবিতাটা সম্পর্কে রবীন্দ্রনাথ নিজে সঞ্চয়িতার পিছনে ব্যাখ্যা করেছেন যে জীবন দেবতা, এই যে চিনি উহারে ইনি হচ্ছেন জীবন দেবতা, যিনি আমাদের কর্মফলটুকু নেবেন কিন্তু আমার আত্মার আবার পুনর্জন্ম হবে। এটাই হচ্ছে লাইফ, দ্য স্প্যান অফ লাইফ। তো একটু সুরজিতের গানে যাই। তাল ছাড়া গান। দূরে কোথায় দূরে 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 কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে
দূরে দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিতে সুরে সুরে দূরে কোথায় দূরে দূরে যে পথ সকল দেশ পারায় উদাস হয়ে যায় হারায় যে পথ সকল দেশ পারায় উদাস হয়ে যায় হারায় সে পথ কাঙাল পরা যেতে চাই গো অচিনপুরে দূরে কোথায় দূরে দূরে কি অসাধারণ না গানের মধ্যে। আর এই গান যখনই হয় কণিকা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে যায়, মনে পড়ে না? মানে যেই গাক না কেন দেখবে কানের মধ্যে একটা কোথাও যেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের সুর, মুহুর্দির সুর একটা ভেসে আসে। কিরকম না, মানে কথাগুলো কি সুন্দর। দূরে কথাটা যখন বলছেন, হ্যাঁ, যখন সে দূরে, মানে দূরে কোথা, এই যে দূরটাকে বোঝানোর জন্য কি সুন্দর কাছ থেকে দূরে চলে যাচ্ছে, সুরটাও তাই। এটাই হচ্ছে রবীন্দ্রনাথ। এটাই হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে প্রশ্ন করেছিলেন আইনস্টাইন সত্য কি। আইনস্টাইন বলছেন আমি পাইথাগোরিয়ান সভ্যতায় বিশ্বাস করি, মানুষ আছে বলে, মানে সত্য আছে, সত্য চিরকালই সত্য। রবীন্দ্রনাথ বলেন মানুষ আছে বলেই সত্য সত্য, মানুষই সত্যকে বলবেন। এই যে আজকে যে কবিতাটা তুমি শুরু করলে না, যে আমার এই চেতনার রঙে পান না হলো সবুজ, এটা হচ্ছে ওনাদের কথোপকথনের মূল জায়গা। একটা টেবিলকে দিয়ে বার্লিনে তার বাড়িতে আইনস্টাইন একটা টেবিল দেখিয়ে বললেন এই টেবিলটা এত সত্য। রবীন্দ্রনাথ বললেন মানুষ দেখছে বলে এটা সত্য। তাহলে টেবিল কিন্তু টেবিল, ওটাকে টেবিল কে বললো, চেয়ারকে চেয়ার কে বললো, মানে মানুষই বললো। সুতরাং মানুষের থেকে বড় সভ্য নয়, সত্য আর কিছু নেই। এবং তারপরে তাদের ধর্ম নিয়ে কথা হয়েছিল, সঙ্গীত নিয়ে কথা হয়েছিল, এবং রবীন্দ্রনাথ তাকে বলেছেন যে সুর জগতের মধ্যেই ছড়িয়ে রয়েছে। তুমি যেমন অঙ্কের মধ্যে তোমার সুর খুঁজে পাও, ছন্দ খুঁজে পাও, সেরকম জগতের মধ্যে সকাল হচ্ছে, রাত হচ্ছে, ঝর্ণা জল হচ্ছে, তাতেও সুর আছে। রবীন্দ্রনাথ এইরকম একজন দার্শনিক যিনি বিজ্ঞান এবং দর্শনকে এক সরলরেখায় দিয়েছেন। কারণ এটা তো বাস্তব কথা, যতটা দর্শনের আবিষ্কৃত ততটাই বিজ্ঞান, যেটা আবিষ্কার করা জানি সেটা দর্শন হয়ে রয়েছে, কিন্তু সেটা বাস্তবিক একদম। তো এবার একটু কবিতায় চাই। দেখো সামনেই রথ, লিপিকায় যে লেখাগুলো রবি ঠাকুরের, সেগুলোও কিন্তু এত সুন্দর করে উনি একটা গভীর তার মধ্যে অর্থ বার করেছেন। সেরকমই একটা খুব সাধারণ লেখা রথযাত্রা, কিন্তু তার মধ্যে এত একটা গভীর কথা লুকিয়ে আছে, সেটা একটু শোনাই। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে চলো,
রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়ার শাল থেকে ঘোড়া বেরোলো, হাতির শাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারি সারি, আর দলে দলে সিপাই শান্তি, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে তাকে দয়া করে বললে, ওরে দুঃখী, তুই যাবি তো আয়। সে হাত জোড় করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে ডেকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছল, মন্ত্রী তখন তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোড় করে বললে, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি? সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে বললে, তার রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কই রে সে রথ? দুঃখী দেখিয়ে দিলেন, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। সেই রথযাত্রা, সেই রথের রশি। হ্যাঁ, একেবারে একদম। তো এবারে আমাদের সময় ততটুকু আছে, তাতে গানই শুনি বরঞ্চ। হ্যাঁ, একদম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে কি যে আমায় কাঁদায়, কি যে আমায় কাঁদায়, আমি কি জানি কার নাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে। সব যেন মোর বিকিয়েছে পা
জানাতা যদি জানতে। আজকে আমি একটু ছোট করেই আলোচনা করলাম রবীন্দ্রনাথ ও আইনস্টাইন। সেখানে বলি মাই মেমোরিজ অফ আইনস্টাইন প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন যে ইংরেজি ভাষায় তার দখল কথাবার্তা চালিয়ে যাবার পক্ষে যথেষ্ট নয়, আর আমি জার্মান ভাষা জানি না, দোভাষীর পক্ষে কাজটা মোটেও সহজ ছিল না। এটা ছিল রবীন্দ্রনাথের উক্তি, এবং এটা খুব বাস্তব কথা যে রবীন্দ্রনাথ তার নিজের সত্যের উপরে দাঁড়িয়ে ছিলেন, আইনস্টাইন তার নিজের সত্যের উপরে, কিন্তু দুজনেই এক জায়গায় এসে একমত হয়েছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তো সুরজিতের গানের হাত ধরে আমরা শেষ করি অনুষ্ঠান। খুব ভালো থেকো তোমরা, আবার এসো। আর অবশ্যই আমাদের যন্ত্রসঙ্গী শিল্পীদের ধন্যবাদ, ধন্যবাদ আমাদের দর্শকদের, আমাদের সমস্ত ভাইদেরকে ধন্যবাদ। আর বলি দিনটা খুব ভালো কাটান, আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন সকলে। মহারাজ কি সাজে এলে হৃদয়